এই যে পশ্চিমবঙ্গে মনে করেন বিজেপি আসলো, এখন আমাদের চারদিকে, আমাদের সীমান্তের যে চারদিক যেটা আছে, আমি যদি আসামের কথা ধরি, ত্রিপুরার কথা ধরি, আমাদের চারদিকে যে ভারতের যে সীমান্ত গুলো আছে, সব জায়গায় আমরা দেখছি যে এখন বিজেপি শাসিত আপনার সরকার এসেছে। তো এই মানে চারদিকে বিজেপি থাকার ব্যাপারটা আমাদের জন্য কি অস্বস্তি বাড়িয়ে দিবে নাকি স্বস্তি নিয়ে আসবে? স্বস্তি তো কোনোভাবেই আনতে পারে না। ধরেন যে এটা একটা ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল। আমাদের দেশেও অনেক ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল এবং ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করছে সেরকম দলের অভাব নেই, এবং তারা চেষ্টা করছে বাংলাদেশের প্রেক্ষাপট বদলানোর জন্য, বাংলাদেশের ইতিহাস বদলানোর জন্য। কারণ আমরা কি চাই? আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা একটা সবার জন্য সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ চাই। এটা যদি চাই, তাহলে আমার ঘাড়ের কাছে যদি মৌলবাদ নিঃশ্বাস ফেলে, তাহলে তো সেটা সম্ভব হবে না, তাই না? কারণ আমরা তো পাশাপাশি থাকি, লাগোয়া থাকি। আমাদের একটা বটবৃক্ষ, তার এই পাশে পেট্রাপোল, ওই পাশে বেনাপোল, নামটা পার্থক্য, শুধু একই জিনিস। তো এখন বিষয় হচ্ছে, ধরেন আমাদের যেটা দেখতে হবে এবং যেটা আমাদের, আমি মনে করি আমাদের রাজনীতির পক্ষে যেটা অবশ্য করণীয় হবে, আমাদের এখানেও যেন মৌলবাদের উত্থান না হয়, এবং মৌলবাদ যেন মৌলবাদের সাথে আঁতাত করে আমাদের এখানে ক্ষমতায় আসার স্বপ্ন না দেখে। একটা জিনিস মনে রাখতে হবে আপনার, সারা পৃথিবীতে লিবারেলরা যেমন একজন আরেকজনের বন্ধু, হ্যাঁ, আপনার ধরেন যে গণতান্ত্রিকরা যেমন একজন আরেকজনের বন্ধু, তলে তলে কিন্তু মৌলবাদেরও একটা আঁতাত আছে। কারণ তাদের তো ধরেন একটা ইস্যু প্রয়োজন আছে। সেই, আমি বলছি না যে বিজেপি কালকে থেকে এই ইস্যু তৈরি করবে পশ্চিমবঙ্গে, কিন্তু আপনি যেটা বললেন যে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ মিলে যে বলয়টা তৈরি হয়েছে, সম্ভবত উড়িষ্যাতেও যে বলয়টা তৈরি হয়েছে, সেই বলয়, এখন ভারতের রাজনীতির একটা সুবিধা হচ্ছে, এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, মানে অন্তত কাগজে কলমে, এবং সেখানে ডেমোক্রেটিক্যালি ভোট দেওয়া যায়, ভোটের রেজাল্ট পাওয়া যায়। এই কারণে তাদের মধ্যে হয়তো আপনার ধরেন হিংসার প্রবণতা থাকলেও সেটা সচরাচর হয়তো বের করতে পারে না। কিন্তু বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে তাদের যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল বা যে ধর্মীয় রুলগুলি, সেগুলো যদি পশ্চিমবঙ্গে তারা লাগু বা চালু করতে চায়, তাহলে সেটার প্রভাব তো বাংলাদেশে পড়বে। বাংলাদেশের লোকরা তখন বলবে যে আমরাও তাহলে এটা করব। কথার কথা, ধরেন উদাহরণস্বরূপ যদি বলে যে না, কালকে থেকে আর গরু জবাই করতে পারবে না, তো বাংলাদেশে যদি বলে যে না, তোমরাও আর কালকে থেকে ছাগল জবাই করতে পারবে না, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? এই জাতীয় ছোটখাটো ইস্যুগুলো এখন যদি তৈরি হতে থাকে, সেটা আমাদের উন্নয়নকে ব্যাহত করবে, আমাদের ধরেন স্থিতিশীলতাকে ব্যাহত করবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের আমি যেটা ইন্টারেস্টিং মনে করি, আমি যেটা অপেক্ষা করব, এবং আমরা সবাই অপেক্ষা করব, আপনি অপেক্ষা করবেন, যে আবারও বলছি, সত্যজিৎ, ঋত্বিক, উত্তম কুমার কিংবা অপর্ণা সেন, বা আপনি ধরেন যে এই যে কি বলে আবুল বাসার থেকে শুরু করে যে সমস্ত লেখকদের আমরা জানি, সৈয়দ মুস্তফা সিরাজ, মুস্তফা আলী, এদের জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ তো কেবল একটি সম্প্রদায়ের জায়গা নয়, একটি বিশেষ সম্প্রদায়ের নয়, একে পুষ্ট করেছে বিভিন্ন ধর্মের মানুষ। তো আশা করি পশ্চিমবঙ্গের মানুষ মমতা নো মমতায় ভোট দিয়েছে, আসলে বিজেপির জন্য ভোট দিয়েছে, এটা এখনো আমি ভাবতে চাচ্ছি না। আমিও দুইজনের সাথে কথা বলেছি। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, এই জিনিসটা হলো, ওখান থেকে মনে হয় আমাদের অনেক শিক্ষা নেওয়া দরকার। আমার কাছে মনে হয়েছে যে এই তৃণমূলের দেশব্যাপী তাদের যে কর্মী আছে, নেতা আছেন, তারা তাদের কারণে, তাদের কর্মকাণ্ডে, তাদের আচার আচরণের কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি কাজ করেছিল। এটা আমি যতটুকু বুঝেছি, এবং আমি আমাদের দেশেও দেখেছি। এই যে হাসিনার যে পতন হলো, শেখ হাসিনার যে পতন হলো, নিজে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন, সেটার পিছনে কিন্তু একই জিনিস ছিল, যে সারা দেশে তার দলের নেতা কর্মীদের এক ধরনের মানে এক ধরনের দাপট, মানুষকে অত্যাচার করার এক ধরনের মানসিকতা, লুটপাটের একটা মানসিকতা, এগুলি কিন্তু মানে ভেতর থেকে একটা দলকে, একটা দলের প্রতি সমর্থনকে নষ্ট করে দেয়। যে জিনিসটা হয়তো তারা অন্যভাবে এটা কারণ খুঁজতে যায়, কিন্তু আমার মনে হয় যদি দলের অবস্থানটা সারা দেশে থাকে, তাহলে এক ধরনের হয়, আর অবস্থানটা যদি নষ্ট হয়ে যায়, তারপর কিন্তু হঠাৎ করে টের পাওয়া যায়। এটা তো ধরেন এটা বামপন্থীদের বেলায় হয়েছিল। আমি তো আগেই বলেছি আপনাকে, তাদের নেতৃত্ব তো ধরেন এখন পর্যন্ত অনেক নেতা পাওয়া গেছে, এইবার যিনি সামনে ছিলেন বিমান বসু, এতে কোনো টাকা পয়সাই নেই।
একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে এবং বুদ্ধদেব ভট্টাচার্য স্ত্রীর ফ্ল্যাটে থাকতেন। এরা নিবেদিত প্রাণ মানুষ, কিন্তু তাদেরও ডুবিয়েছে তাদের কর্মীরা। আর তৃণমূলের যেটা হয়েছে, ধরেন তৃণমূলের যেটা হয়েছে, এটা আমি দেখলাম যে উভয় বাংলায়, আপনি যেটা বললেন আমাদের বাংলাদেশ বা ওই বাংলায় আসলে একই রকমের মানুষ, তো শুধু ধর্মটাই পার্থক্য। একই ধরনের টেন্ডেন্সি আপনার, মানে এই যে ক্যাডার ভিত্তিক পলিটিক্স তৈরি করা, তারপর ওই ক্যাডার গুলো থেকে গডফাদার তৈরি হওয়া, তারপর সেই গডফাদার গুলি থেকে লুটপাট তৈরি হওয়া, লুটপাট থেকে আস্তে আস্তে মব তৈরি হওয়া, এগুলি আমাদের একটা নিয়তির মতো আপনার। আপনি দেখেন যে পশ্চিমবঙ্গে যেটা বললেন যে হাতে গোনা 2-3 জন বাদ দিলে তৃণমূলের কোনো নেতা নেত্রী আসলে মানুষের হৃদয়ে জায়গা করতে পারেনি। এখানে একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে আমার, আমি খেয়াল করলাম, মানে আপনার মানুষ অভিনেতাদের পছন্দ করে কিন্তু অভিনেতাদের নেতা হওয়াটা পছন্দ করে না। যত আমাদের দেশে আওয়ামী লীগে আপনার দলে দলে নায়ক নায়িকা সবাই জয়েন করে ফেললো ঠিক পরাজয়ের আগে, খেয়াল করছেন নিশ্চয়ই, বুঝছেন? এবং এই পশ্চিমবঙ্গে দেখলাম, আমি অবাক হয়ে যেতাম, পরমব্রতও দেখি জয়েন করে ফেলছে, ইমন চক্রবর্তীও দেখি জয়েন করে ফেলছে, মানে যতজনকে চিনি জানি সবাই দেখি জয়েন করে ফেলছে। এবং এক সময় মেরুদণ্ডহীন হয়ে তারা লুটিয়ে পড়লো, কি লাভ হলো? সবাই কিন্তু হেরে গেছে। এবং আমার কেন জানি মনে হয় জানেন, মানুষ এটাকে সার্কাস মনে করে, যে তুমি পারছো না, তুমি কতগুলো শোবিজ এনে আমাদের সামনে হাজির করছো। শোবিজের মানুষ এখন ধরেন, এখন আপনি পাল্টা বলতে পারেন যে গতকালকে আপনার তামিলনাড়ু নির্বাচনে তাহলে বিজয় কি যেন থালাপতি বিজয়, সে কেন জয়লাভ করলো? হ্যাঁ, সে জয়লাভ করলো কারণ তামিলনাড়ুর ভূমিকা তো আরেক রকম। ওটা রামচন্দ্রন দিয়ে শুরু হয়েছিল, জি রামচন্দ্রন। হ্যাঁ, জি রামচন্দ্রন নায়ক হয়ে তারপরে শেষে মুখ্যমন্ত্রী হয়ে অনেক উপকার করেছে তামিলনাড়ু। আর তামিলনাড়ু হচ্ছে সেক্টেরিয়ান পলিটিক্স, ওখানে বিজেপি কংগ্রেস এগুলি না, ওদের ওই দাবির মুনেত্রা কাজাগাম ডিএমকে হইতে হবে। ওই ডিএমকে মিএমকে না হলে ওখানে আপনি ঢুকতে পারবেন না। ওই পলিটিক্স এর সাথে কিন্তু বাংলার রাজনীতি মিলে না। এবং আপনি যেটা বললেন যে উভয় বাংলায় যে মানুষগুলো বাঙালিদের স্মরণীয়, বাঙালিদের বরণীয়, তাদের সাথে কি আসলে আপনার কি বলে এটাকে, তৃণমূলের রাজনীতি যেতে পেরেছে? তাই তৃণমূলের মানুষগুলো যেতে পেরেছে। এবং আপনার এই যে আমাদের দেশও একই জিনিস, ভাইপোকে যে শেষ পর্যন্ত তিনি তুলে আনলেন এবং ভেবেছিলেন যে ভাইপোকে দিয়ে তিনি শেষ রাজত্বটা করবেন, নিজে হয়তো পেছনে থাকবেন। কালকে একদিনও হয় নাই ভাইপোকে মানুষ চোর চোর বলে তাড়া করেছে। তো পার্থক্যটা হচ্ছে এই, ওই দেশের চোর চোর বলে তাড়া করে, আবার সেও ঘরে ফিরে যেতে পারে। মমতা ব্যানার্জিরও পশ্চিমবঙ্গ ছাড়তে হবে না। আমরা এতই অ্যাডভান্স, দেশ থেকেই ছেড়ে চলে যেতে হয়েছে, এটাই হচ্ছে পার্থক্য আর কি, দেশেই থাকতে পারে নাই। না, এখানে আবার একটা পার্থক্য আছে, কিন্তু পার্থক্যটা এরকম, মনে করেন ওখানে যেটা হয়, চুরি করে, চুরি করে তারা দেশেই হয়তো রাখে, কিন্তু আমাদের এখানে আবার ভিন্ন জিনিস, চুরি করে সবকিছু বাইরে পাঠিয়ে দেয়, বউ বাচ্চাও বাইরে পাঠিয়ে দেয়, তার দেশে থাকার কোনো প্ল্যানই থাকে না, সেখান থেকে ওইগুলি ঘটে। যাই হোক, খুব ভালো আমার পয়েন্ট বলেছেন আপনি। জি, যাই হোক, আমরা আশা করবো আমাদের দেশেও রাজনৈতিক দল আছেন, কেউ ক্ষমতায় যাচ্ছেন, কেউ ক্ষমতা থেকে নেমে যাচ্ছেন, সবার জন্য এটা একটা, আমি মনে করি একটা বড় শিক্ষা, যে আপনার দলকে আপনাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, আপনি নিজে কেমন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সারা দেশে জনগণের মধ্যে আপনার দলের যে নেতাকর্মীরা ছড়িয়ে আছে, তারা ওই সাধারণ মানুষের সঙ্গে কি আচরণ করছেন, তার উপরে নির্ভর করবে আপনার স্থায়িত্ব, আপনার মানুষের ভালোবাসা। আর একটা পার্থক্য আছে আপনার, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি বা ওইখানে যে কোনো দল তারা পরাজয় মেনে নেয়, ইলেকশন দেয়, ইলেকশনের ভোট মেনে নেয়, ইলেকশনে ভোট হতে দেয়, কাজেই উনি থাকতে পারবে, ওনার অসুবিধা কি? উনি যে যা যা ধিক্কার নিন্দা সব কুড়াবে, কুড়িয়ে একসময় হয়তো ফিরে দাঁড়াবে অথবা পলিটিক্স থেকে চলে যাবে। কিন্তু আমাদের মতো নয়, আমাদের এখানে তো ধরেন আপনি ভোট হতে না দিলে, আবার ভোট হলে যদি একতরফা ভোট হয়, আবার যদি সমঝোতার নির্বাচন হয়, সেটা তো নির্বাচন নয়, নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে দিতে হবে, মানুষ যাকে চাইবে সেই আসবে, এখানে তো অন্যায় কিছু নাই, তাই না? মানুষ তো আপনার, যেমন ধরেন আমরা সবসময় বলি পশ্চিমা দেশ, ইউরোপ, আমেরিকা, এগুলো আমরা বলি, খুঁটিটা কি আসলে? আমরা খুঁটিটা তো দেখতে পাচ্ছি, খুঁটিটা হচ্ছে মানুষের রায়। মানুষের রায় যদি আপনার বিরুদ্ধেও যায়, এই যেমন ধরেন আমাদের এখানে অস্ট্রেলিয়া নির্বাচন হবে, খুব বেশি দেরি নয়, যখনই নির্বাচন হবে আপনি দেখবেন হয়তো ক্ষমতার পালাবদল ঘটতে পারে, সেরকম আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু সেটা তো ব্যাপার অন্যায় নয়, একবার এই ক্ষমতায় আসবে একবার ও ক্ষমতায় আসবে, এটা তো অন্যায় হতে পারে না। 15 বছর ক্ষমতায় ছিলেন, এটাও তো ঠিক, মমতা ব্যানার্জি তো কিছু কাজও করেছেন না? মমতা ব্যানার্জি
পশ্চিমবঙ্গের জন্য অনেক কাজও করেছেন, সে কাজগুলো নিশ্চয়ই একদিন মূল্যায়ন হবে। আমার মনে হয় ওনার ব্যক্তিগত ইয়েটা প্রত্যেক মানুষের মাসুদ ভাই, প্রত্যেক মানুষের দেয়ার একটা ক্ষমতা আছে, প্রত্যেক মানুষেরই দেয়ার একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা অতিক্রম করার আগে সে যদি প্রস্থান করতে পারে, সে যদি চলে যেতে পারে, সে যদি সরে দাঁড়াতে পারে, সেই হচ্ছে সার্থক মানুষ। এটাকে আমরা ইংরেজিতে যেটা বলি যে নোয়িং মাইসেলফ, নিজেকে জানা, আমি কতটা পারবো কতটা পারবো না। এইটা না পারার কারণ হচ্ছে কাঁচের ঘরে থাকা, আপনি যেটা বললেন, জনবিচ্ছিন্ন হয়ে থাকা। অনেক জায়গায় এখন রিপোর্ট দেখছি যে 5ই আগস্টের আধ ঘন্টা আগেও প্রাক্তন আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, এখন যিনি দেশের বাইরে আছেন, তিনি জানতেন না নাকি যে কিভাবে কি হচ্ছে। এটা যদি সত্য হয় তাহলে আমাদেরকে তো বুঝতে হবে যে কতটা জনবিচ্ছিন্ন ছিলেন। ঠিক যেভাবে কালকে দেখলাম আর একটু ন্যারো স্কেলে মমতা রুখে দাঁড়িয়ে গিয়েছিলেন কোথায় যেন ভোটের বুথে, চারদিক থেকে চোর 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 ধ্বনি উঠছে। তার মানে কি আপনি বুঝতেই পারেননি যে মানুষগুলো ক্ষেপে রয়েছে? মানুষ তো তপ্ত শলাকার মতো না, মানুষের বিবেক তো তপ্ত আগুনের মতো, ক্ষেপে থাকলে তো তাকে আপনি আসলে রোধ করতে পারবেন না। মূল কথাটা হলো কি, আত্মোপলব্ধিটা, বুঝতে পারাটা, থামতে জানাটা, তাই না? কোথায় আপনাকে থামতে হবে। আমাদের বলা হয় যে, কৌতুক করে বলা হয় যে বাঙালি গাড়িতে নাকি সবই আছে, খালি ব্রেকটা নাই, ব্রেকটা করতে জানে না কোথায় থামতে হবে। এবং আরেকটা জিনিস হলো আত্মোপলব্ধি, যে কেন লোকে আমাকে চাচ্ছে না এটা বোঝার চেষ্টা করে, এটা বুঝতে চায় না। আপনি এখনো আওয়ামী লীগের যে কোনো লোককে জিজ্ঞাসা করেন, যদি কারোর সঙ্গে যোগাযোগ নিশ্চয়ই হতেই পারে, অনেকে ফোন টোন হয়তো করে, দেখবেন তারা কিন্তু এখনো ওই একটা কথাই বলি যে আমরা ষড়যন্ত্রের কাছে হেরে গেছি। আরে তোমাদের বিরুদ্ধে সারা দেশের মানুষ যে তোমাদের পক্ষে ছিল না, এটা তারা মানতেই পারে না। তো এই মানতে পারাটাও কিন্তু জরুরি। অনেক ব্যাপার। আমি এখানে একটা কথা বলি আপনাকে, ষড়যন্ত্রের কাছে যদি হেরে গিয়ে থাকে তাহলে গত 2 বছরে একটা বড় করে মিছিল বের করার শক্তি নেই আওয়ামী লীগের, এটাও ষড়যন্ত্র, এটাও ষড়যন্ত্র। বঙ্গবন্ধু, আপনি দেখেন পার্থক্যটা ওখানেই, বঙ্গবন্ধু সবগুলি গুলি বুকে লেগেছিল, তিনি উপর হয়ে পড়েছিলেন। হ্যাঁ, তাজউদ্দিন সাহেবদেরকে খুঁজে খুঁজে মারা হয়েছে জেলখানাতে, তার 2 সপ্তাহ পরে আওয়ামী লীগ মিছিল করতে পেরেছিল, আস্তে আস্তে আওয়ামী লীগ বেরিয়ে আসতে পেরেছিল। তার মানে তখন মানুষের মন থেকে আওয়ামী লীগ মুছে যায়নি, এখনো মুছে গিয়েছে বলবো না, কিন্তু যেটুকু মুছে গিয়েছে সেটুকু আপনারা যদি উপলব্ধি না করেন তাহলে তো খবর আছে। আরেকটা কথা একটু বলি শেষ করার আগে, সেটা হচ্ছে যে আপনি বললেন না বাঙালি গাড়ি ব্রেক নেই, আমাদের এক বড় ভাই এই কথাটা বলতো যে প্রবাদ আছে, দেয়ালে পিঠ ঠেকলে বাঙালি মানুষ রুখে দাঁড়ায়। বাঙালি এমন এক জাতি, ওই দেয়ালটা ভাঙ্গেই খালি পিছাইতে থাকে, তাহলে আর আপনি আর আগাবেন কই, আর দেয়ালে পিঠ টেকবো কই? আপনার বঙ্গোপসাগর ছাড়া আর কোনো পথ নাই, দেয়াল তো ভাঙা, বুঝছেন? জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব উদয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।